গজেন্দ্রের পরিশ্রম আর ভোলার স্বাদ জাদুই মাওয়া বদলেছিল অবস্থা। লোভী লালা যেই খেলা খেলেছিল, মাটি এলো ওর ভাগ্যে। সৎ অভিসন্ধিতে যে হৃদয় জিতল, ভগবান তাকেই আশীর্বাদ দিলেন। তীব্র রোদে গ্রামের দিন শুরু হলো। হাওয়া হালকা আর গরম, আর চারপাশটা শুকনো দেখাচ্ছে। গজেন্দ্র নিজের পোষ্য উট ভোলার সাথে গরম মাটিতে চলে আসছিল। ভোলা নিজের পিঠে গাড়ি টানছিল, যার উপরে দেশি মাওয়া কচুরির বোর্ড লাগানো ছিল, কিন্তু কোনো গ্রাহক ছিল না। কিছুক্ষণ পর গজেন্দ্র একটা বড় গাছের নিচে দাঁড়ালো। ও গামছা দিয়ে নিজের মুখ মুছল আর ভোলাকে ভালোবেসে পিঠ চাপড়ালো। ভগবান, এটা কি পরীক্ষা! আমার পুরো গ্রাম তৃষ্ণার্ত, আর আমার দোকানটাও একেবারে বন্ধ হয়ে গেছে। যদি আজকে কোনো কামাই না হয়, তাহলে আমার উটটা কিছু না খেয়েই মরবে, আর আমিও। মাওয়া কেনার জন্য পয়সা নেই আমার কাছে। গজেন্দ্র মুখ বানালো আর খুব উদাস দেখাচ্ছিল। রাস্তার অন্যদিকে লালারাম ওকে দেখছিল। ওর একটা বড় মিষ্টির দোকান ছিল, যেখানে অনেক খাবার জিনিস রাখা ছিল। ও পাখার নিচে আরাম করে বসেছিল আর গজেন্দ্রের অবস্থা দেখে হাসছিল। তারপরে ও উঠল, নিজের দোকানের দরজার সামনে এলো। গজেন্দ্রকে নিয়ে হাসাহাসি করার চেষ্টা করলো। আরে ও গজেন্দ্র, কেন নিজের মুখ নষ্ট করে করে এইভাবে কথা বলছো? এখন কচুরি বানানো জিনিসই নেই, তাহলে নাটক কেন? আমার দোকানটা দেখো, কেমন তাজা তাজা ঘিয়ের গন্ধ আসছে না? যাও গিয়ে অন্য কোনো কাজ করো, কারণ এই কাজটা বানানো তোমার কমবেন না। লালার দোকানে বসে থাকা আরো একটি গ্রাহক শের সিংও এটা শুনে হাসতে লাগলো। ঠিক বলেছ লালাজি তুমি। গজেন্দ্র, এই গ্রামে মাওয়া কেনার মতন আর কেউ নেই তেমন, সবাই গরিব হয়ে গেছে। আর তোমার কচুরি তো এই স্বাদও নেই। হ্যাঁ ভাই, স্বাদ তো কপালের ব্যাপার লালাজি। আজকে খারাপ সময়, কিন্তু কালকে সব ঠিক হবে। আমার পরিশ্রমের উপর আমার ভরসা আছে। পরিশ্রম দিয়ে সব হয় না, পয়সা দিয়ে শুধু। যা এখান থেকে যা। গজেন্দ্র এইসব শুনে আরো উদাস হয়ে গেল। ও নিজের উট ভোলার সাথে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিছুক্ষণের মধ্যেই দুজনে সেখান থেকে বেরিয়ে গেল। সেই সন্ধেবেলায় গজেন্দ্র গ্রামের বাইরের একটা পুরনো মন্দিরে পৌঁছালো আর কিছুক্ষণ সেখানে বিশ্রাম করার সিদ্ধান্ত নিল। ও মন্দিরের পেছন দিকে চলে গেল আর ভোলাকে একটা পুরনো গাছের শেডের ওখানে বেঁধে দিল, আর নিজে মন্দিরের পাথরে পিঠ ঠেকিয়ে বিশ্রাম নেয়ার কথা ভাবল। তখনই ও নজর পাথরের নিচে লুকানো পুরনো কাঠের বাক্সের দিকে নজর গেল। ও উঠে সেখানে গেল, বাক্স বাইরে বার করলো আর সেটা মন দিয়ে দেখতে লাগলো। এটা কি? এখানে এই খোলামেলা জায়গায় এই বাক্সটা কোত্থেকে এলো? এর মধ্যে কি কারো হারিয়ে যাওয়া জিনিস আছে? আমাকে এটা খুলে দেখতে হবে একবার। গজেন্দ্র আস্তে আস্তে বাক্স খুলল। ভেতরে ও কিছু বিশেষ দেখতে পেল না, শুধু একটা সাদা মাওয়ার টুকরো রাখা ছিল। মাওয়া একদম সাধারণ দেখাচ্ছিল, কিন্তু তার মধ্যে হালকা চমক ছিল, আর ওখান থেকে একটা মিষ্টি গন্ধ আসছিল। যেই ও মাওয়াটা ওঠানোর চেষ্টা করলো, ওর সামনে তখনই একজন দেবতা প্রকট হয়ে গেলেন। তোমার এই সততাই আমাকে তোমার কাছে ডেকেছে। এই ডাব্বার মধ্যে যে মাওয়া রয়েছে, সেটা কখনো শেষ হবে না। এটা তুমি তোমার কচুরিতে দাও। যে এটা খাবে তার মন শান্ত হয়ে যাবে আর তার রোগ বিয়োগ দূর হয়ে যাবে। কিন্তু মনে রাখবে, যেদিন তুমি লোভ করবে, এই জাদু শেষ হয়ে যাবে। মহারাজ, আমি কি বলবো? আপনি আমার ডুবে যাওয়ার নৌকো বাঁচালেন, আমি ধন্যবাদ জানাই। আমি কখনো লোভ করব না, আমি সবাইকে ভালোবেসে খাওয়াবো। তথাস্তু বৎস। আমাদের সব সময় নিয়ত আর কর্ম পরিষ্কার রাখতে হয়, এটাই তো সততার শিক্ষা। দেবতা ওকে আশীর্বাদ দিল আর কিছুক্ষণেই অদৃশ্য হয়ে গেল। গজেন্দ্র মাওয়া নিজের সাথে নিল আর সেখান থেকে চলে গেল। পরের দিন গজেন্দ্র নিজের গাড়ি নিয়ে আবার বাজারে এলো। ওর চেহারায় এইবার আলাদাই একটা আনন্দ দেখাচ্ছে। ও ভোলাকে একদিকে দাঁড় করিয়ে আর ওই পাখওয়ানের তৈরি করা শুরু করলো।
ও বাক্স থেকে মাওয়া বার করলো, আর ও যেই ওটা বার করলো বাক্সের মধ্যে আবার মাওয়া ভরে গেল। এটা দেখে গজেন্দ্র অবাক হয়ে গেল। তারপরও মাওয়াতে ড্রাই ফ্রুটস দিল, আর কিছুক্ষণের মধ্যে কচুরি ভাজতে লাগলো। চারপাশে গন্ধ ছড়িয়ে গেল, আর আশেপাশের লোকেরা ওর গাড়ির দিকে আসতে লাগলো। আরে এ কিরকম সুগন্ধ, মনে হচ্ছে যেন স্বর্গের দরজা খুলে গেছে। গজেন্দ্র বাবা, আজকে কি বানাচ্ছিস? আমার খিদে হঠাৎ বেড়ে গেল। আজ বিশেষ মাওয়া কচুরি রয়েছে, আসুন খেয়ে দেখুন একবার। এর মাঝেই শের সিংও সেখানে পৌঁছে গেল, যে কালকে গজেন্দ্রকে নিয়ে ইয়ার্কি মারছিল। ও গন্ধ পেয়ে গাড়ির সামনে চলে এলো। গজেন্দ্র সবাইকে মাওয়া কচুরি পরিবেশন করলো। শের সিং একটা বড় বাইট নিল, আর ওর চেহারা তৎক্ষণাৎ আনন্দে ভরে গেল। বা গজেন্দ্র ভাই, কি খাওয়ালে তুমি! আমার সারা বছরের ক্লান্তি তো দূর হয়ে গেল, একদম গায়েব হয়ে গেল। এটা তো কচুরি না, এটা তো কোনো অমৃত মনে হয়। এই নাও 5টা সিক্কা রাখো। না শের সিং ভাই, এটার দাম তো শুধু 1 সিক্কা, আমার একটা দিলেই চলবে। সত্যি বাবা, আমার হাঁটুর ব্যথা তো মনে হচ্ছে সেরে গেছে। তুই তো জাদুকর মনে হচ্ছে। সবাই ওটা খেয়ে খুশি হয়ে গেল। আস্তে আস্তে আরো লোক গজেন্দ্রর গাড়ির সামনে আসতে লাগলো, আর ওর বানানো মাওয়া কচুরির আনন্দ নিতে লাগলো। তারপর গজেন্দ্র একটা বিশেষ মাওয়া কচুরি পুরো বাজারের বিখ্যাত হয়ে গেছিল। যেই বাজারে আসতো সে গজেন্দ্রের মাওয়ার কচুরি না খেয়ে যেত না। ভোলাও এখন অনেক ভালোবাসা পায়। লোকেরা ওকে তাজা ঘাস আর গাজর খাওয়াতো, আরো খুশিতে দাঁড়িয়ে থাকতো। গজেন্দ্র আর ভোলা দুজনের মধ্যে এক নতুন উৎসাহ এলো। গজেন্দ্র বারবার বাক্স থেকে মাওয়া বার করত, আর প্রত্যেকবার সেটা আবার ভরে যেত। দুজনে একসাথে খুব ভালো কাটাচ্ছিল, আর একসাথে মিলে মাওয়া কচুরি বিক্রি করত। লালারাম নিজের দোকান থেকে গজেন্দ্রের সফলতা দেখতে থাকছিল। ওর সফলতা দেখে ও অবাকও হচ্ছিল, আর মনে মনে হিংসাও করছিল। ও মন দিয়ে দেখছিল যে গজেন্দ্র একটা বাক্স থেকে সাদা মাওয়া বার করে। কাল পর্যন্ত ওর কাছে লবণের পয়সা ছিল না, আজকে তো সবাই ওর পেছনে পাগল। হয়তো এটা কোনো কালা জাদু করেছে, আমাকে গিয়ে একটু দেখতে হবে। আর ওর মধ্যে এমন কি আছে যেটা শেষই হতে চায় না? লালারাম মাথা নাড়ালো, যেন ওর মনে গজেন্দ্রর ব্যবসার ক্ষতি করার কোনো একটা পরিকল্পনা করছিল। সেই রাতই ঘন অন্ধকার ছেয়ে গেছিল, আকাশে চাঁদ ছিল না। গজেন্দ্র নিজের ঘরের উঠোনে চারপাইয়ের ওপরে শুয়েছিল। ভোলাও গভীর নিদ্রায় শুয়েছিল। ঘরের গেটের পাশে লোহার জালির দরজা ছিল, আর সেখানেই গাড়ি দাঁড় করানো ছিল। জাদুই বাক্স সেই গাড়িতেই রাখা ছিল। এই হলো সেই জাদুই ডাব্বা। এবার দেখি কালকে গজেন্দ্র কচুরি কিভাবে বানায়। আমি এটা দিয়ে মাওয়া কচুরি বানিয়ে গোটা গ্রামের সব থেকে বড় ব্যাপারী হয়ে যাব, আর গজেন্দ্র আবার রাস্তায় বসে পড়বে। লালারাম চুপি চুপি সেখানে এলো, আর লোহার জালির মাঝখান থেকে গাড়িতে রাখা জাদুই বাক্স বার করে নিল, আর ওখান থেকে চুপচাপ বেরিয়ে গেল। পরের দিন সকালে লালারাম নিজের দোকানে তাড়াতাড়ি পৌঁছে গেল। ও বাক্স খুলল, আর ও সাদা মাওয়া দেখতে পেল। মাওয়া দেখতে তো সামান্য ছিল, কিন্তু ওর মধ্যে থেকে পচে যাওয়া ডিমের দুর্গন্ধ বেরোচ্ছিল। ওর চেহারা বিগড়ে গেল, কিন্তু তাও ভাবল এই জাদুই মাওয়া ওকে জোয়ান আর শক্তিশালী বানাবে। এই জন্য চামচ দিয়ে একটু খেয়ে নিল, কিছুই হলো না। ও আবার আরেকটু নেয়ার জন্য বাক্স ওঠালো। তখনই ওর হাত জ্বলতে লাগলো, যেন বাক্স আগুনের মতন গরম হয়ে গেছে। যেই ও বাক্সটা নিচে ফেলে দিল, ও দেখলো ভেতরের জিনিস মাটিতে পরিবর্তিত হয়েছে। এ কি হলো? এই মাওয়াটা মাটি কেন হয়ে গেল? আর এত নোংরা গন্ধ কেন ছাড়ছে? গজেন্দ্র নিশ্চয়ই এর মধ্যে কোনো মন্ত্র ফুঁকেছে। যদি এটা আমার না হয়, তাহলে আমি এটা কারও হতে দেব না। ও বুঝতেই পারল না যে সব কি হচ্ছে। সেই দুপুরেই লালারাম গ্রামের চপালে পঞ্চায়েত প্রধানের সামনে হাঙ্গামা করল। ওর হাতে
সাদা পট্টি লাগানো ছিল আর ও সবার সামনে কেঁদে কেঁদে নিজের কথা বলছিল। সব গ্রামের লোকেরা সেখানে একাঠা হলো আর কিছুক্ষণের মধ্যেই গজেন্দ্রও সেখানে পৌঁছালো। দেখো সরপঞ্চ বাবু, গজেন্দ্র আমাদের সবাইকে ধোকা দিচ্ছিল। এই ডাব্বাটা জাদুই। আমি এটা ধরেছি যাতে আমি ওর আসল জিনিসটা জানতে পারি। দেখুন, এর মধ্যে শুধু কালো মাটি আর ব্লুর গন্ধ আছে। এ আমাদের অসুস্থ করে দেবে। সরপঞ্চ বাবু, আমি কখনো কারো ক্ষতি চাইনি, আর এটা তো জাদুটা মহারাজের প্রসাদ। লালাজি এটা চুরি করেছে। চুরি করা পাপ, তার জন্যই এটা মাটি হয়ে গেছে। পঞ্চায়েত প্রধান একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। উনি ভাবলেন, যদি বাক্স সত্যি জাদুই হয় তাহলে ওটা একটা সৎ হাতে নিজের প্রভাব নিশ্চয়ই দেখাবে। যদি এই ডাব্বাটা সত্যি জাদুই হয় তাহলে এটা একটা সৎ মানুষের সামনে রং দেখাবে। গজেন্দ্র, তুমি এই ডিব্বাটা তুলে দেখো। যদি তোমার কথা ঠিক হয় তাহলে সবার সামনে চলে আসবে সত্য। লালারাম মনে মনে আনন্দ পেল। ওর মনে হলো গজেন্দ্র আঘাত পাবে। যেই গজেন্দ্র বাক্স ওঠালো, মাটি আবার সাদা সুগন্ধি মাওয়াতে পরিবর্তিত হলো। পঞ্চায়েত প্রধান মাওয়ার কিছুটা অংশ চেখে দেখলো আর তৎক্ষণাৎ ওনার মুখের মধ্যে আনন্দ ছড়িয়ে গেল। বাহ, এত মিষ্টি আর সুস্বাদু মাওয়া তো আমি কখনো খাইনি। এটা তো একদম ভালো আর পৌষ্টিক মনে হচ্ছে। এটা দেখে সব লোকেরা চমকে গেল আর সবাই তৎক্ষণাৎ বুঝে গেল যে আসল দোষী লালারামই। লালারাম, তুমি শুধু চুরি করনি, তুমি একটা সৎ মানুষকে মিথ্যে অপবাদ দিয়েছ। জাদু ডিব্বাতে নয়, গজেন্দ্রের ভাগ্যে রয়েছে। তোমার লোভে ভরা চোখ এটার মধ্যে মাটি দেখেছে, কারণ তোমার মনে নোংরা। একে গ্রাম থেকে বের করে দাও, এ মিথ্যে বলে। না সরপঞ্চ বাবু, ওনাকে ক্ষমা করে দিন। ওনাকে বলুন উনি সততার রাস্তা আপনাক, লোভের নয়। আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের লোভের জন্য এরকম করেছি। আমি লজ্জিত। আমি কথা দিচ্ছি এরপরে আমি কখনো এরকম করব না, আর সবার সাহায্যও করব। লালারাম নিজের ভুল বুঝতে পারল আর লজ্জা পেয়ে দাঁড়িয়ে রইল। এই কাহিনী শেষ হলো। সেই সন্ধেবেলায় লালারাম নিজের দোকান বন্ধ করে দিল আর গজেন্দ্রের গাড়িতে ওকে সাহায্য করলো। ও ভোলাকে ভালোবেসে পিঠ চাপড়ালো আর ওর দেখভাল করলো। ওদিকে গজেন্দ্র আবার নিজের গাড়ি চালাচ্ছিল। ওই সততা আর সৎ মানুষের সাথে সবাইকে সুস্বাদু মাওয়া কচুরি পরিবেশ করত। এই মাওয়া কচুরির মতন তো একদমই নয়। যবে থেকে খাওয়া শুরু করেছি তবে থেকে আমি আরো চুস্ত আর শক্তিশালী অনুভব করছি। হ্যাঁ গজেন্দ্র, এই মাওয়াটা খেয়ে তো আমি অনেক জোয়ান মনে করছি নিজেকে। এই মাওয়া কচুরি কোনো জাদুর নয়, বরঞ্চ সততার প্রতীক। আমি শুধু আপনাদেরকে এটা বলতে চাই যে আপনারা সততার পথ অবলম্বন করুন, এতেই আমরা সবাই ভালো থাকবো।